2025 সাল অর্থাৎ নতুন বছরের শুরুতে 1 জানুয়ারি থেকে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাংক খোলা ও বন্ধের সময়ও পরিবর্তন হবে। সমস্ত ব্যাংকের খোলার এবং বন্ধের সময় একই থাকবে, তা সরকারি হোক অথবা প্রাইভেট। তবে এই পরিবর্তন গোটা দেশের জন্য নয়, আপাতত শুধু মধ্যপ্রদেশের ব্যাংকের ক্ষেত্রেই ঘটছে। বর্তমান সময়ে প্রতিটি ব্যাংকের খোলা অথবা বন্ধর সময় আলাদা, যার কারণে অনেক সময় জনসাধারণকে বহু সমস্যায় পড়তে হয়। তাই মধ্যপ্রদেশ সরকার জনসাধারণকে এই সমস্যা থেকে মুক্তি দিতে এবং রাজ্যে গ্রাহকদের জন্য ব্যাংকিং সুবিধা আরও উন্নত করতে এই সিদ্ধান্ত নিয়েছে। এরপর সব জাতীয় স্তরের ব্যাংকের কর্মসূচির সময় একই করা হবে বলে মনে করছে একাংশ। বর্তমানে বিভিন্ন ব্যাংকে খোলা ও বন্ধের সময় আলাদা, যার কারণে সময় মেলাতে সমস্যায় পড়েন গ্রাহকরা। অনেক ব্যাংক সকাল 10টা তো কোনোটা 11টায় খুলে। একইভাবে তাদের বন্ধের সময়ও পরিবর্তিত হয়, যার কারণে গ্রাহকরা সমস্যায় পড়েন এবং তাদের ব্যাংক সম্পর্কিত কাজগুলি সময়মতো সম্পন্ন হয় না। তাই এই কারণে নতুন বছর থেকে মধ্যপ্রদেশের সমস্ত ব্যাংকগুলি সকাল 10টায় খোলা এবং বিকেল 4টায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রাহকদের সময় সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে না হয়। এর মধ্যে গোটা ব্যাংকের ব্যবস্থাও সঠিকভাবে চালানো সম্ভব হবে। মধ্যপ্রদেশের রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটি রাজ্যে ব্যাংকিং সুবিধাগুলি আরও উন্নত করার জন্য একটি নতুন নিয়ম জারি করেছে। নতুন সময় অনুসারে ব্যাংক খোলার সময় হবে সকাল 10টা এবং ব্যাংক বন্ধ করার সময় হবে বিকেল 4টা। এয়ার ইন্ডিয়া ভারতের অন্যতম সেরা বিমান পরিষেবার অন্যতম। এবার পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এলো এয়ার ইন্ডিয়া। দেশের সকল পড়ুয়াদের জন্য বিমান ভাড়াতে 10% ছাড় ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। এখানেই শেষ নয়, 10% বেশি লাগেজ নিয়েও তারা এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে পারবেন। এয়ার ইন্ডিয়ার মোবাইল টিকিট বুকিং অ্যাপ এবং এয়ার ইন্ডিয়ার টিকিট বুকিং কাউন্টার থেকে মিলবে এই ছাড়। এই বিশেষ সুবিধা ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস কেবিনে পাওয়া যাবে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সুযোগের ফলে পড়ুয়ারা অতি সহজে বিমানে চড়তে পারবে। এমনকি বিদেশ যাত্রার সময়ও এই টিকিট ছাড়ের বিষয়টি বজায় থাকবে। শিক্ষামূলক ভ্রমণের জন্য চিন্তাভাবনা করেই এয়ার ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। পড়ুয়াদের কাছে এটি বাড়তি পাওনা। দেশের বিভিন্ন অংশেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা রয়েছে। পাশাপাশি 42টি দেশে সরাসরি পৌঁছে যায় এয়ার ইন্ডিয়া। পড়ুয়ারা আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়াতেও অতি সহজে পৌঁছে যেতে পারবেন। ভারতের মধ্যে যদি কোথাও যাওয়া হয় তাহলে পড়ুয়ারা এয়ার ইন্ডিয়ার মোবাইল অ্যাপ থেকে বুকিং করলে 399 টাকা ছাড় পাবেন। অন্যদিকে বিদেশের বুকিংয়ের ক্ষেত্রে 999 টাকা ছাড় পাবেন। ইউপিআই, নেট ব্যাংকিং, ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়েও পড়ুয়ারা নিজেদের ভাড়া দিতে পারবেন। একটি বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সমস্ত কিছু মিলে পড়ুয়ারা মোট 25% ছাড় উপভোগ করতে পারবেন। এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নিশ্চয়ই পড়ুয়াদের জন্য একটি খুশির খবর। পিএইচই ডিভিশন 1-এর অস্থায়ী কর্মচারীরা অনশন প্রত্যাহার করলেন। প্রায় 34 ঘণ্টার বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা প্রশাসনের উদ্যোগ এবং বিভাগীয় আশ্বাসে অনশন ধর্মঘট প্রত্যাহার করলেন শিলচর সদরঘাট জল সরবরাহ প্রকল্পে কর্মরত জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের অস্থায়ী কর্মীরা। এদিন সন্ধ্যা 6:30টায় এদের ফলের রস পান করিয়ে অনশন ভঙ্গ করান সারা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী, পিএইচই ডিভিশন 1-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দেব, এসডিও নবজিৎ পাকিরা প্রমুখ। এদিকে ধর্না চলাকালীন এদিন বিধানচন্দ্র দাস এবং নিবাস দাস অসুস্থ হয়ে পড়েন। এই খবর পেয়ে জয়েন্ট ডিরেক্টর আরবান পিএইচির চিকিৎসক বুদ্ধদেব নাথকে ঘটনাস্থলে পাঠান। তিনি অসুস্থ দুইজনকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অল্টো এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি ধাক্কায় আহত হলেন 6 জন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে কাটলিছড়া থানাধীন কর্তিকচড়ায় 6 নম্বর জাতীয় সড়কে।
আহত ব্যক্তিরা হলেন অল্টো চালক বিধান নমশূদ্র, সারিমুল হক, বাবুল নমশূদ্র, অ্যাম্বুলেন্সের রোগী উমা নায়েক, বাবুলাল নায়েক এবং সরস্বতী নায়েক। তাদের হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত বিধান নমশূদ্রকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গিয়েছে অ্যাম্বুলেন্স নিয়ে শিলচর মেডিকেল থেকে রিলিজ নিয়ে উমা নায়েককে মণিপুর বাগানের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকরা। গারমুড়া থেকে রাতাবাড়ি অভিমুখে আসা রাবার শিট বোঝাই অল্টোর সঙ্গে কার্তিক চড়ায় সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে ওসি এমপি দাওলাগোপু ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাটলিচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। অসম প্রদেশ কংগ্রেস আহত রাজভবন চলো বিক্ষোভ কর্মসূচি এবং ব্যক্তির মৃত্যু নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন গৃহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই তথ্য দিয়ে ঘটনা সম্পর্কে জোরালো বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বুধবার গৌহাটিতে রাজভবনের সামনে সংঘটিত ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, রাজ্যপালের সাংবিধানিক পদ সবসময় দলীয় রাজনীতির ঊর্ধ্বে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বুধবার কংগ্রেস নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে জোর করে রাজভবনে প্রবেশের চেষ্টা করে অনভিপ্রেত অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। তিনি জানান, ঘটনার বিষয়ে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। ভিডিও রেকর্ডিংয়ের পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। সংসদ ভবনের মকরদ্বারের বাইরে বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো কংগ্রেস। এই ঘটনার প্রেক্ষিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে কংগ্রেস। চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল, কে সুরেশ এবং মানিকম টেগর। চিঠিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে লেখা হয়েছে, আমরা যখন মকরদ্বারের মাধ্যমে সংসদে প্রবেশের চেষ্টা করছিলাম তখন প্রতিবাদী সাংসদদের প্রবেশে শারীরিকভাবে বাধা দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে শাসক দলের 3 জন সাংসদ শারীরিকভাবে হেনস্থা করেছেন। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, আসলে বিজেপি সাংসদরা রাহুল গান্ধীকে সদনে যাওয়ার সময় বাধা দিয়েছিল। তার উদ্দেশ্যমূলকভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করেছিল। তারা বিরোধী দলনেতার পথ অবরুদ্ধ করেছিলেন। তারা ইতিমধ্যেই স্পিকারের কাছে একটি অভিযোগ জানিয়েছেন বলে জানান তিনি। বাগা বাজারে সেতুর নিচে নদীতে 4 চাকার বাহন, ছড়িয়ে রয়েছে মৃতদেহ। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এক চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে এটা কোনো দুর্ঘটনা নয়। পুরো দুর্ঘটনাটি পূর্ব পরিকল্পিত অর্থাৎ মক ড্রিল। বৃহস্পতিবার অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সহযোগিতায় কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আয়োজিত কাছাড় জেলায় বন্যা দুর্যোগ প্রস্তুতির উপর একটি রাজ্যস্তরের মক এক্সারসাইজ ছিল। যারা জানেন তারা আনন্দ নিয়েছেন। অজানা লোকরা আতঙ্কিত হয়ে পড়েন। কিভাবে ঘটেছে তার খোঁজ নিতে শুরু করেন। বিশেষ করে ওই এলাকার সাংবাদিকরা বিপাকে পড়েছিলেন। একের পর এক ফোন পৌঁছে তাদের কাছে। যখন মক ড্রিল বলে জানা যায় তখন আসে স্বস্তি। এদিনের মক ড্রিলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, রাজ্য সরকারের একাধিক সংস্থার প্রতিনিধিরা যেমন সেনাবাহিনী, আসাম রাইফেল, সিআরপিএফ এবং বিএসএফ সহ বিভাগ এবং এজেন্সিগুলি মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।